সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জান দীপা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ভাষা সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফাহমিদা ফেরদৌস 1978 সালের নভেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আয়োজক বৃন্দকে। একটা শিশু যখন অসুস্থ অবস্থায় মানসিক বুদ্ধি প্রতিবন্ধী লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করে, তখন তাদের সায়েন্টিফিক ভাষায় এই বুদ্ধি প্রতিবন্ধী শিশু বলতে আসলে কি বোঝায়? আমরা সবসময় বলে থাকি একটা মানুষের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ। তো একটি শিশু যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু দেখা যায় যে শিশুর আমরা শারীরিক বিকাশটাকে দেখি, কিন্তু তার মানসিক বিকাশটাকে কিন্তু ওভাবে বোঝা যায় না। এটা জন্মের পর যখন মাতৃ গর্ভে থাকে তখন তো বোঝা যায় না। জন্মের পর একটা শিশুকে আমরা বুঝতে পারি যে আসলে এই শিশুটির বিকাশ কেমন হচ্ছে। এই যে বুদ্ধি প্রতিবন্ধী শিশু, এদেরকে আমরা বলে থাকি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তার মানে একটি শিশু মায়ের গর্ভ থেকেই এই বুদ্ধি প্রতিবন্ধকতাটা নিয়েই পৃথিবীতে আসছে। তার অনেক কারণ থাকতে পারে। বাংলাদেশের মধ্যে খুব কমন যেটা, সেটা হচ্ছে শিশু যদি মায়ের 1 মাস 2 মাস এই মাসের সাথে সাথে শিশুর বৃদ্ধি বা বিকাশ যদি ঠিক মতো না হয়, অথবা মায়ের যদি ডায়াবেটিস থাকে অথবা হাইপার টেনশন থাকে, তারপর যখন পৃথিবীতে শিশুটি আসে তখন প্রত্যেকটা শিশুই যখন বৃদ্ধি হতে থাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে তো সে বৃদ্ধি হবে। যখন তার বৃদ্ধি হতে থাকে তার শারীরিক বিকাশটাকে আমরা দেখি যে ও কি খাচ্ছে, কিন্তু আমরা তার মানসিক বিকাশটা দেখি না। এই বিকাশটা দেখার জন্য প্রয়োজন হলো ভাষা। আসলে শিশুর বয়স অনুযায়ী ও আসলে চোখে চোখে তাকাচ্ছে কিনা। একটা বয়সে শিশু কান্না করবে, তারপর শিশু বাবা দাদা বলবে। 1 থেকে 1.5 বছর বয়সে শিশু পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিশু বাবা বলবে। 2 বছরে আমি খাবো বলবে। 3 বছরে বলবে আমি ওখানে যাব। এই যে সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথা বলতে পারাটাকে আমরা বলি সামাজিক দক্ষতা। অতএব একটা শিশু পৃথিবীতে আসে, একটা হলো আইকিউ যেটা হলো বুদ্ধি নিয়ে, আরেকটা হলো সামাজিক দক্ষতা যেটা পৃথিবীতে এসে শিখে। অতএব আইকিউটার বা এই বিকাশটা শিশুর হচ্ছে কিনা এবং ভাষার মাধ্যমে যখন আমরা দেখব শিশু বুঝাতে পারছে কিনা, না শিশু তো একটু পিছিয়ে আছে, ও তো 1 বছর 1.5 বছর হয়ে গেছে কথা বলছে না, অনেক বলে 3 বছর হয়ে গেছে ও কথা বলতে পারছে না। আর বললেও কথাগুলো কিন্তু মায়েরা খুব সুন্দর করে বলে যে ওর কথাগুলো গুছানো না, ও কথা গুছিয়ে কইতে পারে না, ও কারোর সাথে মিশতে পারে না। সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতার মাধ্যমে বন্ধুত্ব তৈরি করা সে তৈরি করতে পারছে না। এই লক্ষণগুলো আমরা যখন দেখব, সাধারণত জন্মের 3 বছরের মধ্যেই এই লক্ষণগুলি বোঝা যায়। এর আগেও এই লক্ষণগুলো বোঝা যেতে পারে। যখনই বোঝা যাবে তখনই তাকে ডায়াগনোসিস দিতে পারবো। একজন শিশু বুদ্ধি প্রতিবন্ধী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মায়ের কোনো অসুস্থতা অথবা আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সেই কারণে সেই শিশুটি মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? স্বাস্থ্য বলতে আমরা বুঝি শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এর মধ্যে তো মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, মা অপুষ্ট থাকে, মানসিক কোনো রোগ থাকে বা স্ট্রেস, সিভিয়ার গভর্নমেন্ট থাইরয়েডের প্রবলেম থাকলে আমরা জানি যে অসুবিধা হয়। তারপর কোনো যদি ক্রোমোজোমে অ্যাবনর্মালিটি হয় যেটাকে আমরা বলি ডাউনস বেবি, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের বুদ্ধি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এক্ষেত্রে একজন শিশু কি কি লক্ষণ থাকলে আসলে বোঝা উচিত শিশুটা আসলে মানসিক প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যাচ্ছে? আমরা হিস্ট্রি নিয়ে দেখব যে শিশুটি যখন মায়ের পেটে ছিল ওর কি আসলে উচ্চ রক্তচাপ ছিল কিনা, যে রোগগুলোর নাম বললাম এই রোগগুলো আছে কিনা, ডায়াবেটিস ছিল কিনা, হাইপোথাইরয়েডিজম ছিল কিনা, মানসিক কোনো রোগ ছিল কিনা, শারীরিক কোনো রোগ ছিল কিনা, শিশু যখন জন্ম হয়েছে পৃথিবীতে সাথে সাথে কান্না করেছিল কিনা, বা শিশুটির মাথায় কোনো আঘাত ছিল কিনা। যদি এইরকম হয় তাহলে দেখা যাবে যে শিশুটির শারীরিক গঠন যদি ঠিকও থাকে, তার বুদ্ধির যে বিকাশটা, শিশু চোখে চোখে তাকাবে,
দেখে আমরা বলি 6 মাস বয়সে শিশু কিন্তু ওর দিকে যদি কেউ বলে যে ভালো আছে, ও কিন্তু হাসি দেয়, সবাইকে দেখে একটা হাসি দেয়। তারপর নেমিং রেসপন্স, 7 থেকে 8 মাস বয়সে নেমিং রেসপন্স, ওর যখন নাম ধরে রাখবে শিশু ঘাট দিয়ে ওর নামের দিকে নেমিং রেসপন্স করবে খুব আর্লি স্টেজে। এগুলো কিন্তু খুব আর্লি স্টেজে বোঝা যায়, এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসকগণ যে রোগ নিয়ে কাজ করে তারা কিন্তু এগুলো অ্যাট এ গ্ল্যান্স একবার দেখে এগুলো বুঝে ফেলতে পারে। হ্যাঁ, তখনই বোঝা যাবে। এগুলো বোঝা যায় না যে তা না, বুঝতে না পারলেও যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে তাকে অবশ্যই ফলো আপে, হ্যাঁ, মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে ফলো আপে থাকতে হবে, অথবা শিশু বিকাশ কেন্দ্রে এটা র্যাপিড নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট বলে একটা কথা আছে, এই অ্যাসেসমেন্টগুলো করা হয়। অনেক সময় মানসিক বিকাশটা সবাই বুঝতে পারেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ছাড়া। আপনাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে হবে, সবসময় ফলো আপে থাকতে হবে। আপনি তো সবসময় শুনেও থাকেন বুদ্ধি প্রতিবন্ধী ছাড়াও কিন্তু আরেকটা আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অতি চঞ্চল অমনোযোগী শিশু। অতএব আপনি যখন ফলো আপে থাকবেন তখনই না বুঝতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমার অভিজ্ঞতা থেকে বলেছি, যখন শিশুরা একটু পিছিয়ে যায় তখন পরিবার থেকে বলা হয় যে ওর বয়স হলে ঠিক হয়ে যাবে। আসলে এটা ঠিক না। যখনই কোনো শিশুর মধ্যে প্রতিবন্ধকতা পরিলক্ষিত হবে তখনই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শে আসতে হবে। অ্যাসেসমেন্টের মাধ্যমে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের রিকভার করা সম্ভব, সেই অ্যাসেসমেন্টগুলো আসলে কি কি? একটা হলো আইকিউ অ্যাসেসমেন্ট, আরেকটা হলো এসডিকিউ সামাজিক দক্ষতা অ্যাসেসমেন্ট। এগুলোর জন্য আলাদা স্কেল থাকে, আলাদা বয়স থাকে, এই অনুযায়ী একটা স্কেলগুলো মেজারমেন্ট করা আছে। যদি কোনো বাবা মা মনে করেন যে না আমার বাচ্চাটাকে এইরকম মনে হচ্ছে, তখন সে গেলে অ্যাকর্ডিং টু এইজ অনুযায়ী তাকে সেই চিকিৎসার বা সেই স্কেলগুলো অনুযায়ী বলা হয়। কিন্তু তারপরেও আমরা বলি স্কেল অনেক সময় অ্যাভেলেবেল নাও হতে পারে, অনেক রোগী তো, তখন আমরা ক্লিনিক্যাল যে ডায়াগনোসিসটার উপর বেস করেই ইন্টারভেনশনটাকে শুরু করে দিতে বলি। মানে ইন্টারভেনশন মানে চিকিৎসা শুরু করে দিতে বলি। আমরা বলি না যে পরে আইসেন, বা যেহেতু মা আইডেন্টিফাই করেছে, মা তো সবচেয়ে ভালো বুঝে, মায়ের সাথে তো কানেকশনটা খুব ডেপথে থাকে। এই জন্য যখনই একজন মা শিশু নিয়ে আসবেন তখনই স্কেল যদি আমরা নাও পাই, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে এটার জন্য DSM-5 ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল 5, এটা আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশন একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে সারা বিশ্বে। এর বাইরে আপনি কখনো কোনো প্রোটোকলে কথা বলতে পারবেন না। ওই প্রোটোকল মেনটেন করে আপনাকে একটা রোগীকে ডায়াগনোসিস করতে হবে। ম্যাম, কিছু প্রোটোকল রয়েছে ইন্টারন্যাশনালি, এবং সেগুলো মানসিক বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের রিকভার করা সম্ভব, সেই প্রোটোকলগুলো আসলে কি? আমি যে মানসিক রোগ বিশেষজ্ঞ, আমাকে ডায়াগনোসিস করতে হলে আমাকে DSM-5 এ যাইতে হবে, অথবা ICD-10 ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10th ভার্সন, DSM-5। এই যে ডায়াগনস্টিক একটা মডিউল থাকে, ওই ম্যানুয়ালটাকে মেনটেন করে আপনাকে ডায়াগনোসিস করতে হবে এই শিশুটির কতটুকু বুদ্ধি প্রতিবন্ধকতা আছে। এটা কি লঘু, মাঝারি, গুরুতর, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ওইটাকে দেখেই আপনাকে এটা ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে। তারপর আমরা যে স্কেলগুলো বলি ওইটা পরবর্তীতে যাবে, কিন্তু ওই ক্লিনিক্যাল স্কেল যখনই ডায়াগনোসিস হয়ে যাবে একে ইন্টারভেনশন বা চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে কি আপনারা আসলে কাউন্সিলিং বা আপনি বলছিলেন কিছু স্কেলিং এর কথা, তার পাশাপাশি কি কোনো ধরনের মেডিকেশনস কি তাদের দেওয়া দরকার আছে কিনা, বা আপনারা কন্টিনিউ করেন কিনা? আমরা যদি ওই শিশুর মধ্যে দেখি যে অ্যাটেনশনটা কিছু বাড়ানোর জন্য আমরা অ্যান্টিসাইকোটিক আচরণগত কিছু সমস্যা থাকার কারণে একটা নির্দিষ্ট সময়ে অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু ড্রাগ তাকে দিয়ে থাকি। কারণ এটা তো মনের বিষয়, আমি বলেছি মন নিয়ন্ত্রণই হয় নিউরো ট্রান্সমিটার দিয়ে, নট হরমোন। হরমোন হাইপোথাইরয়েডের কারণে তার বুদ্ধি প্রতিবন্ধকতা হতে পারে, কিন্তু মন নিয়ন্ত্রণই হয় নিউরো ট্রান্সমিটার দিয়ে। তো যখন তার মধ্যে আমরা ওই ধরনের কোনো লক্ষণ দেখে থাকবো, যদি তার অ্যান্টিসাইকোটিক কোনো ড্রাগস প্রয়োজন হয়, মানসিক আচরণগত কোনো সমস্যা থাকে, তাহলে আমরা তাকে ওই ড্রাগসগুলো অ্যাকর্ডিং টু নিডস অনুযায়ী আমরা রুগীকে অ্যাডভাইস করে থাকি। সাথে সাথে তার এটা আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে একজন সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস করবে, এখানে সাথে থাকবেন একজন সাইকোলজিস্ট। সাইকোলজিস্টের কাজ হলো যে প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং, ওভারঅল কাউন্সিলিং করা। হ্যাঁ, প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করা, বাচ্চাকে কিন্তু না। কারণ এই বাচ্চাটাকে কিভাবে বাসায়
নিয়ন্ত্রণ করবে, তাকে কিভাবে তার সাথে কথা বলবে, যোগাযোগ করবে। প্যারেন্টসকে আগে পজিটিভ প্যারেন্টিং, পজিটিভ হতে হবে। কারণ কতটুকু বাবা মা এই শিশুটার জন্য মানে রেডি, এই বাচ্চাটাকে মানে পজিটিভলি রিসিভ করার জন্য পজিটিভ প্যারেন্টিং কাউন্সিলিং করবে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি স্বীকৃত কিভাবে ট্রিটমেন্টটা হবে। তারপর হচ্ছে ওর জন্য একটা স্পেশাল স্কুল যদি থাকে তাহলে স্পেশাল স্কুলে যাবে। আর এছাড়া স্পেশাল স্কুল না থাকলেও শিশু নর্মাল স্কুলে যাতায়াত করবে। কারণটা কি, শিশু তো পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী কথা গুছিয়ে বলতে পারছে না। নর্মাল স্কুলে গেলে ওর সামাজিকতাটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। তারপরও শিশুর স্কুলটাতে আমরা কিন্তু সামাজিকতার জন্য পাঠাচ্ছি, আমরা কিন্তু লেখাপড়ার জন্য পাঠাচ্ছি না। এই বিষয়টা আমি আপনার কাছে একটু জানতে চাই। অনেকে কিন্তু মনে করে থাকে যে যখন একটা শিশু মানসিকভাবে কিছুটা ডাউন থাকে তাকে স্কুলে না দেওয়াটাকে তারা বিশেষ প্রায়োরিটি দিয়ে থাকে। আবার অনেকে মনে করে থাকে বা বিশেষজ্ঞরা বলে থাকেন যে যত দ্রুত স্কুলে পাঠানো যায় তার শারীরিক এবং মানসিক বিকাশটা তত ভালো হয়। এই বিষয়ে একটু জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অটিজম একটি মানসিক বিকাশজনিত সমস্যা। স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা ও পরিবর্তনের জন্য এটি হয়ে থাকে। অটিজম হলে শিশুরা ঠিকমতো আই কন্ট্যাক্ট করতে পারে না। দেখা যায় যে বাবা মার সাথে কথা বলছে অথচ তারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। অনেকে হয়তো কথা বলতে দেরি হয়, অনেকে হয়তো কথা বলতে পারে কিন্তু ঠিকমতো সেটা এক্সপ্রেস করতে পারে না। আবার দেখা যায় যে অনেকে একরোখা হয়ে থাকে এবং জেদি হয়ে থাকে। বিভিন্ন রকম লক্ষণ এদের মাঝে প্রকাশ পায় এবং অটিজমে খাবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অটিজমে আক্রান্ত হলে পরিপাকের সমস্যা হয়, তাদের ঠিকমতো হজম হয় না এবং অ্যালার্জিজনিত বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমিষ জাতীয় খাবার কিন্তু ঠিকমতো পরিপাক হয় না। যেমন অ্যামাইনো অ্যাসিডের যে শেষ ধাপ, সেটাতে কিন্তু আমিষ খাবারটা অটিজমের অনেক শিশুর ক্ষেত্রে আমিষের শেষ পর্যায়ে যেতে পারে না, সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হয়ে পেপটাইড পর্যন্ত থাকে। তখন দেখা যায় যে তাদের কেজিন জাতীয় খাবার বা গ্লুটেন জাতীয় খাবার কিন্তু তারা হজম করতে পারে না এবং বিভিন্ন রকম রক্তের পরীক্ষার মাধ্যমে যেমন তাদের যদি অ্যালার্জি হয়ে থাকে বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে সেটা নির্ধারণ করে কিন্তু তখন খাদ্য তালিকাটা তৈরি করতে হয় এবং কেজিন যেসব খাবারে আছে যেমন দুধ, এই খাবারগুলি কিন্তু তখন বাদ দিতে হয় এবং দেখা যায় যে মাছ, মাংস এই খাবারগুলিও কিন্তু তাদের সেইভাবে হিসেব করে দিতে হয়। আর অটিজমে আক্রান্তদের মাঝে কার্বোহাইড্রেট জাতীয় খাবারও কম দিতে হয়, কেননা দেখা যায় যে অধিক চিনি গ্রহণের ফলে তারা কিন্তু বেশি মেজাজি হয়ে থাকে বা দেখা যায় যে বেশি অস্থিরতা তারা দেখায়। কাজেই অটিজম আক্রান্তদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবারও কিন্তু কম দিতে হবে এবং গ্লুটেন জাতীয় খাবার অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। গ্লুটেন রয়েছে গমে, যেমন গমের তৈরি রুটি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চালের তৈরি আটার রুটি আমরা দিতে পারি। চালের তৈরি যেমন মুড়ি, খই, এই খাবারগুলিও কিন্তু অটিজমে আক্রান্ত শিশুদের আমরা দিতে পারি। আবার কার্বোনেটেড ওয়াটার, যেমন এখানে কিন্তু চিনি রয়েছে, শর্করা যে কম দিতে হবে, কাজে কার্বোনেটেড ওয়াটার, সফট ড্রিঙ্কস অনেক শিশুরাই কিন্তু এটা পছন্দ করে। এই কার্বোনেটেড ওয়াটার গ্রহণ থেকে কিন্তু বিরত থাকতে হবে, বিশেষ করে সফট ড্রিঙ্কস খাওয়া থেকে শিশুদের বিরত রাখতে হবে এবং মিষ্টি জাতীয় খাবারও কিন্তু সেই ক্ষেত্রে পরিহার করতে হবে এবং তাদের চালের আটার তৈরি খাবার, ভুট্টার তৈরি খাবারও কিন্তু অটিজমে আক্রান্ত শিশুদের দেওয়া যেতে পারে এবং দেখা যায় যে চিপস খেতে পছন্দ করে শিশুরা। এটা অবশ্যই চিপসটা স্বাস্থ্যকর নয়। চিপসের পরিবর্তে আমরা দেখা যায় যে পপকর্ন কিন্তু শিশুদের দিতে পারি। আর আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে তেলের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সয়া প্রোটিন জাতীয় খাবার কিন্তু অটিজমে আক্রান্তদের শিশুদের অনেক শিশুকেই কিন্তু দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা সয়াবিন তেলও কিন্তু ব্যবহার করতে পারবো না। আমাদের দেশে যে রাইস ব্রান পাওয়া যায় আমরা এই তেলটা ব্যবহার করতে পারি এবং সাধ্যমতো আমরা যদি অলিভ অয়েল যদি পাই আমরা এই সব শিশুদের ক্ষেত্রে আমরা অলিভ অয়েলটাও কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের যে সূর্যমুখীর তেল পাওয়া যায় আমরা কিন্তু এই তেলগুলি শিশুদের খাবারে ব্যবহার করতে পারি। তবে যেই সব শিশুরা বেশি অস্থির থাকে তাদের ক্ষেত্রে ধীরে ধীরে চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে হয়তো সেই রকম প্যাকেটজাত খাবার শিশুদের জন্য তৈরি করা, যেমন অটিজমে আক্রান্ত শিশুদের জন্য তৈরি করা, এই খাবারগুলি হয়তো সেরকম আমরা পাই না বা অ্যাভেলেবেল নয়,
যেটা বাইরের দেশে রয়েছে, হয়তো দেখা যায় প্রেসক্রাইব করলে সেই খাবারগুলি কিন্তু শিশুদের দেওয়া যায়। আর শিশুদের যেহেতু হজমের সমস্যা হয়, কাজেই এই জিনিসটি কিন্তু তাদের খেয়াল করতে হবে, বাবা মাকে অবশ্যই খেয়াল করতে হবে। তাদের অল্প করে বারে বারে খাওয়ালে কিন্তু তারা এটি হজমে সহায়ক হবে। আরেকটি জিনিস হলো, যেমন আমরা দুধের পরিবর্তে কিন্তু আলমন্ড দুধ সেটাও কিন্তু শিশুদের দিতে পারি, যেটা অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকের পক্ষে সম্ভব না। কাজেই দুধ একদম শিশুদের ক্ষেত্রে যারা প্রোটিনটা নিতে পারে না, তাদের ক্ষেত্রে একদম বাদ দিয়ে দেওয়া হয়। তবে এটি কিন্তু আসলে একবারে কোনো কিছু বাদ দিলে শিশুকে আমরা কি খাওয়াবো সেটা নিয়েও কিন্তু অটিজমে আক্রান্তদের বাবা মা তারা কিন্তু খুব ঝামেলায় পড়ে যান। কাজেই অবশ্যই অটিজমে আক্রান্ত শিশুর রক্ত পরীক্ষা করে তার কোন খাবারে অ্যালার্জি রয়েছে সেই খাবারগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং গদবাঁধাভাবে আমরা দেখা যায় যে অনেক সময় অনেক খাবারই শিশুদের বাদ দিয়ে দিই, এটা কিন্তু কখনোই করা যাবে না। কারণ এক এক শিশুর খাবারের ধরন এক এক রকম, তারা কতটুকু গ্রহণ করবে, তার কি সমস্যা রয়েছে সেটি বিবেচনা করে কিন্তু অটিজমে আক্রান্ত শিশুদের খাবার দিতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে অটিজমে আক্রান্তরা কিন্তু অনেক সময় পেটের সমস্যায় ভুগে থাকেন, কাজে সব কিছু তাদের সেইভাবে দেওয়া যাবে না। আর ভিটামিনস এবং মিনারেলসও কিন্তু ঘাটতি থাকে তাদের, সেই বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং অনেক সময় শিশুরা মনোযোগ দিতে বাধা পায়, তারা দিতে পারে না কোনো কাজে বা কোনো পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। সেই ক্ষেত্রে শিশুটির জন্য আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার, যেটা হচ্ছে বাদামে আমরা পেতে পারি, সামুদ্রিক মাছে পেতে পারি, এটা দিলে কিন্তু দেখা যায় দ্রুত কাজটা করা কিন্তু খুবই সহজ হয়ে যায়। কাজেই ওমেগা 3 সম্পন্ন ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার আমরা শিশুদের দিব এবং তাদের দিকে ঠিকভাবে খেয়াল করতে হবে। এবং অটিজমে আক্রান্ত শিশুকে খাবার দিয়ে কিন্তু অনেকটাই সুস্থ করে তোলা যায়। কাজেই একজন ভালো পুষ্টিবিদের পরামর্শ নিয়ে অটিজমে আক্রান্ত শিশুর খাদ্য তালিকা তৈরি করে তাকে যদি দেওয়া হয় এবং তার প্রতি যদি টেক কেয়ার করা হয়, তাহলে দেখা যাবে যে অটিজমে আক্রান্ত শিশুটি কিন্তু অনেক ভালো থাকবে, তার মনোযোগ আসবে এবং সে অনেক কিছুই তখন করতে পারবে। ম্যাম, মানসিকভাবে যেসব শিশুরা একটু ডাউন থাকে, অনেক অভিভাবকরা মনে করে যে স্কুলে পাঠানো উচিত, আবার অনেক অভিভাবকরা মনে করে স্কুলে আরেকটু পরে পাঠানো উচিত, যখন সে মানসিকভাবে স্টেবল হবে তখন পাঠালে ভালো হয়। এই বিষয়ে আপনার মতামত কি? আসলে কি কারণে শিশুটি ডাউনের অনেকগুলো কারণ থাকতে পারে। চাইল্ডহুড ডিপ্রেশন থাকতে পারে তার মধ্যে, তারপর তার মধ্যে বুদ্ধি প্রতিবন্ধকতা থাকতে পারে, তার মধ্যে বাবা মায়ের মধ্যে যদি প্যারেন্টিংটা ভালো না হয় ওই শিশু কিন্তু স্কুলে যেতে চাইবে না, ওর মধ্যে একটা ডিসঅর্গানাইজড বা একটা অসামঞ্জস্যকর আচরণ তৈরি হতে পারবে। হ্যাঁ, কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে, আগে রোগটাকে নির্ণয়। যদি এটা আমরা সবসময় বলে থাকি, শিশুর কোনো আচরণ যদি ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে সমস্যা তৈরি করে, তখন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আগে রোগ নির্ণয়, তারপর সেটাকে ইন্টারভেনশনে আনা, কারণটা কি, তারপর তাকে স্কুলে পাঠানো। আসলে স্কুলে কি সে বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, কেন স্কুলে অ্যাভয়েড করছে। বুলিং যদি হয়ে থাকে ওই শিশু তো যেতে চাইবে না, ছেলে হোক মেয়ে হোক। কারণটা আগে আইডেন্টিফাই, নির্ধারণ করে তারপর আমরা এটাকে করব। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা কিন্তু একটা সময় পরে লেখাপড়া খুব একটা করতে পারে না, ওরা কিন্তু থেমে যাবে। হ্যাঁ, ক্লাস 7, 8, 9 সর্বোচ্চ ম্যাট্রিক দিলে ফেল, এরকমই হয়ে থাকে। হ্যাঁ, মানে খুব বেশি ওরা পড়তে পারে না, 7, 8, 9 এতটুকুই পড়তে পারে। কিন্তু কেন আমরা স্কুলের কথা বলছি, ও গেলে তো অন্যান্য শিশুদের সাথে মিশবে, অনেক কিছু। আমরা কিন্তু এসডিকিউ বা সামাজিক দক্ষতা বলে একটা কথা বলেছি, সামাজিক দক্ষতা তৈরি হবে। ম্যাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখমণ্ডলের, চোয়ালের বা মুখমণ্ডলের যে কোনো হাড়, এটা শরীরের অন্য জায়গার হাড়ের মতোই তো অ্যাক্সিডেন্টে ভেঙে যেতে পারে। এটা নানাবিধ কারণ হতে পারে। এটা সড়ক দুর্ঘটনায় যখন একজন মানুষ পতিত হয় তখন তার চোয়ালের বা মুখমণ্ডলের যে কোনো হাড় ভেঙে যেতে পারে। এমনকি ইন্টারপার্সোনাল ভায়োলেন্স বা মারামারি, দুই পক্ষের বা দুই ব্যক্তির মারামারি, অথবা কেউ রেগে গিয়ে ঘুষি দিল চোয়ালের উপরে বা মুখের উপরে, ভেঙে যেতে পারে। কেউ পা পিছলে পড়ে গেলে ইউজুয়ালি যখন নিচে পড়ে যায় তখন এই থুতনির এই জায়গাটায় গিয়ে নিচে ফ্লোরে ধাক্কা লাগলো ধরেন, অথবা কোথাও পড়ে গেল, তখন এই যে নিচের চোয়ালটা বেশি ভাঙে। তখন বিশেষ করে এই মিডলাইন থেকে একটু সরে গিয়ে আমরা
প্যারাসিম্পাইসিস বলি, অথবা অ্যাঙ্গেল, নিচের চোয়ালের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, অথবা কন্ডাইল, আমাদের যে নিচের চোয়ালের মাথাটা আঙ্গুলের মতো একটা অংশ উপরে থাকে, গোলাকার, তার নিচে একটু চিকন থাকে, নেক বলি আমরা, ওই জায়গা দিয়ে ভেঙে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।